বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হরর স্কোপ অফিসিয়াল। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি রক্তিম তোমাদের সঙ্গে। তুমি শুনছো হরর স্কোপ অফিসিয়াল এবং আজকে আরও একবার তোমাদের জন্য আরও একটি হাড়হিম করা গল্প নিয়ে হাজির হয়েছি আমরা। তবে গল্পে যাওয়ার আগে তোমাদেরকে একটা খবর দিয়ে রাখি। মে মাসের শুরুতেই আসতে চলেছে মনীষ মুখোপাধ্যায়ের কলমে ধূমাবতীর অভিশাপ এই উপন্যাসটি। হ্যাঁ, আরও একটি খবর, মে মাসের 2 তারিখে লঞ্চ হতে চলেছে আমাদের নতুন চ্যানেল হরর স্কোপ অ্যানিমেশন। সেখানে বিভিন্ন ভূতের গল্পের কার্টুন বা অ্যানিমেশন দেখানো হবে। আমরা আশা করব তোমরা যেভাবে আমাদের হরর স্কোপ অফিসিয়ালকে ভালোবাসা দিয়েছ, আমাদের দ্বিতীয় চ্যানেল হরর স্কোপ অ্যানিমেশনকেও সেই রকম পরিমাণই ভালোবাসা দেবে। আর কথা না বাড়িয়ে শুরু করব আমাদের আজকের গল্প। তবে গল্পে যাওয়ার আগে আরও একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, কারণ আমরা 1 লক্ষ পরিবারের খুব কাছাকাছি পৌঁছে গেছি। আর একমাত্র তোমরাই পারো খুব তাড়াতাড়ি এই পরিবারকে 1 লক্ষ সদস্যের পরিবারে পরিণত করতে। আর দেরি নয়, শুরু করছি আজকের গল্প। আজকের গল্প অনিন্দিতা নাথের কলমে, কেবিন নম্বর 501। দিগন্তের ভাঁজে সূর্যটা লুকিয়ে পড়ার জন্য তৈরি হচ্ছে। ছোট্ট লোহার জানলা দিয়ে কমলা রঙের আলোর ফলাটা ছুরির ফলার মতো মেঝেটাকে 2 ভাগে চিড়ে দিয়ে যাচ্ছে। মোটা কম্বলের উপর সেদিকে ঘুম ঘুম চোখে তাকিয়ে থাকে 501 নাম্বার কেবিনের রোগী। সেই আলোর মধ্যে কারোর যেন পায়ের ছাপ দেখতে পেয়ে আবার কুঁকড়ে যায় সে। মুখ দিয়ে গোঁ গোঁ সেই শব্দটা বেরিয়ে আসে। করিডোর পেরিয়ে শব্দটা নার্সদের কানে যেতেই ছুটে আসে সেদিকে। জড়ানো ঘড় ঘড়ে কণ্ঠে কেবিন থেকে ভেসে আসে, ঘরের কোণে লুকিয়ে থাকা ছায়াটা আরো প্রশস্ত হয়ে ছড়িয়ে পড়েছে মেঝে জুড়ে। জবুথবু শরীরটা আরো কোণের দিকে গুটিয়ে গেল। একটা সূচের ডগা ছুঁয়ে গেল শরীরটা। পা দুটো মেঝের ওপর দাপাতে দাপাতে স্থির হয়ে যায়। 501 নাম্বার কেবিনের আইসিইউ এর কাঁচের জানলার ওপাশে ছটফট করছে বনি। ডাক্তার নার্সরা হিমশিম খাচ্ছে ওকে সামলাতে। এই নিয়ে 3 বার হাতের চ্যানেল নল সব ছিঁড়ে ফেলেছে। কথা বন্ধ হয়ে সেখানে জায়গা নিয়েছে অস্ফুট গোঙানি। কোলন ক্যান্সারের শেষ স্টেজ। আর কিছুই করার নেই। 24টা কেমো নেওয়ার পর আর কোনো ওষুধ কাজ করছে না। এখন শুধু একটা শরীর আর অপার্থিব যন্ত্রণা। বলি হওয়া পশুকে যদি কেউ দীর্ঘ সময় বাঁচিয়ে রাখে, তার ঠিক যতটা কষ্ট হবে, বনির অবস্থা ঠিক তাই। সবচেয়ে কষ্টের বিষয়, মেয়েটা এই কষ্টের মধ্যেও বেঁচে থাকার কি অপরিসীম চেষ্টা চালিয়ে যাচ্ছে। সামনের সারিবদ্ধ চেয়ারগুলোতে ধপ করে বসে পড়ে জয়। মুখের ওপর 2 হাত জড়ো করে ঝুঁকে বসা। পিঠে একটা হাতের স্পর্শে মুখ তুলে দেখে তন্ময় দাঁড়িয়ে রয়েছে। তন্ময় যখন সাদা অ্যাপ্রনে নিজেকে ঢেকে রাখে, ওকে কেমন যেন দেবদূতের মতো লাগে। সামলা নিজেকে, তুই ভেঙে পড়লে উল্টো দিকের মানুষটার কি হবে? উল্টো দিকের চেয়ারে ফ্যাল ফ্যালে দৃষ্টি নিয়ে বনির বাবা বসে আছে। চোখের কোণে জল শুকিয়ে কালো রঙের একটা দাগ ছেড়ে গেছে। ঠোঁট ফেটে সাদা। পাশে রাখা কফির ওপর মোটা একটা সর পড়েছে। জয় উঠে গিয়ে পাশে দাঁড়ায়। বাবা, তুমি চলো, কিছু খেয়ে নেবে, চলো। তাপসবাবু যেন জেগে ঘুমিয়েছিলেন। ধরফড় করে উঠে এগিয়ে যান কেবিনের দিকে। বনির শরীরটা পড়ে রয়েছে বিছানায়,
হাত পা বাঁধা খাটের স্ট্যান্ডের সাথে। অসহায় বৃদ্ধ জয়ের দিকে ফিরল। ওকে বেঁধে রেখেছ কেন? তন্ময় তাড়াতাড়ি এগিয়ে আসে। কাকু, আপনি চলুন, অনেকক্ষণ একভাবে বসে আছেন। ও তো তোমারও বন্ধু ছিল, তুমি পারো না ওকে মুক্তি দিতে? হ্যাঁ কাকু, আমিও চাই ওকে মুক্তি দিতে, কিন্তু ডাক্তার হিসেবে আমি পারি না সেটা। একটু বুঝুন প্লিজ। তাপসবাবু আর অপেক্ষা করলেন না, একবার চোখ মেলে মেয়েটাকে দেখে লিফটের দিকে এগিয়ে যান। জয় আবার বসে পড়ে চেয়ারের ওপর। তন্ময় এগিয়ে আসে। কাকু, একা চলে গেলেন জয়? তুই? আমি আর পারছি না রে, টানা দুটো মাস ধরে ওর এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। তুই ওটা আমায় দে, আমি ইনজেক্ট করে দেব। এটা হয় না জয়। বনি মুক্তি পাবে ঠিকই, কিন্তু আমরা পরোক্ষভাবে ওকে খুন করব। তুই পারবি ওকে? তন্ময়ের ফোনটা বেজে উঠল। একজন করিডোর পেরিয়ে বেরিয়ে গেল। চারিদিক ফাঁকা। এখন যদিও ভিজিটিং আওয়ার্স নয়, তবুও দরজা পেরিয়ে ঢুকে পড়ে বনির কেবিনে। কাঁচা হলুদ গায়ের রঙে এখন কেউ যেন তামা ঘষে দিয়েছে। চোখের কোলে ঠোঁটের কোণায় কালো মোটা আস্তরণ জমেছে। বনির সারা শরীর একেবারে শান্ত। খুব কড়া ঘুমের ওষুধ দেওয়া হয়েছে তাকে। বনির কানের কাছে মুখ নিয়ে আসে একজন। বনি, তুমি কি চাও? আমার যা হয় তাই হোক, আমি তোমাকে মুক্তি দেব। প্রয়োজনে বন্ড সাইন করে তোমায় বাড়ি নিয়ে যাব। আমায় অনুমতি দাও বনি। কোনো উত্তর নেই। বনির তরফ থেকে কোনো উত্তরের আশাও করেনি সে। হাত দুটো ধরে বসে থাকতে থাকতে ঝিমুনি এসে গেছে জয়ের। হঠাৎই কাঁধ দুটো ধরে কেউ যেন দাঁড়ালো। পিছনে ফিরে তাকাতেই কেঁপে ওঠে জয়। বনি বিছানা ছেড়ে ওর পিছনে দাঁড়িয়ে আছে। বনি, আমাকে হারিয়ে যেতে দিও না, আমি বাঁচতে চাই, বাঁচাও আমাকে। জয় খেয়াল করলো বনির চোখ দুটো থেকে আতঙ্ক ঠিকরে বেরিয়ে আসছে। কি হয়েছে তোমার? তুমি ভয় পাচ্ছ কেন? সামনের দিকে তাকিয়ে দেখে হাসপাতালের কেবিনের বদলে চারিদিকে ছড়িয়ে পড়েছে সিপিয়া রঙের একটা আলো। খোলা মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছে ওরা। আকাশের গায়ে নানা রঙের প্রতিকৃত ফুটে উঠেছে। বনি দৌড়চ্ছে, বা বলা ভালো পালিয়ে যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে। বনি, কোথায় যাচ্ছ? দাঁড়াও, আমি আসছি। আমি মরতে চাই না, বাঁচাও, বাঁচাও আমাকে। ঘুমটা ভেঙে গিয়ে চোখ খুলে তাকিয়ে দেখে স্টিলের চেয়ারের উপর ঘুমিয়ে পড়েছিল সে। কি বিভৎস একটা স্বপ্ন দেখল। বুকটা এখনো দ্রুত ওঠানামা করছে। হাত ঘড়িতে 3:15 সময় দেখাচ্ছে। বনি এখনো শান্ত হয়ে বিছানায় পড়ে রয়েছে। লিফটে এসে -1 সুইচ টিপতেই কয়েক সেকেন্ড লাল আলো জ্বালিয়ে থেমে গেল লিফট। গাড়ি নিয়ে জয় ফিরে আসে বাড়িতে। বেল বাজাতেই একজন এসে দরজা খুলে দেয়। বাবা ফিরেছে? মাথা নেড়ে হ্যাঁ বলে সামনের জন। কিছু খাবে? টেবিলের ওপর থেকে জলের বোতল তুলে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয় জয়। বিছানায় শরীরটা ফেলে দিতে দিতে চোখের সামনে ভেসে আসে ক্লাস 11-এর কিছু টুকরো দৃশ্য। জয় আর তন্ময় ফিজিক্স স্যারের কোচিংয়ে নতুন ভর্তি হওয়া মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তন্ময় ফিসফিসিয়ে জিজ্ঞেস করে, কে বলতো? নতুন অ্যাডমিশন মনে হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ফিজিক্স স্যার ক্লাসে ঢুকতেই সব ফিসফাস বন্ধ। ক্লাসের মাঝেই জানা যায় ওর নাম বনলতা। সেই থেকেই শুরু 3 বন্ধুর পথ চলা। ফুচকা আলু কাবলি পেরিয়ে বন্ধুত্বটা যেন দোলের সেই রঙের মতো ওদের গায়ে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে দিল। রোজকার দেখা সাক্ষাৎ কমে আসলেও দিনের শেষে ফোনের টুকিটাকি সেরে যখন কনফারেন্স কলে 3 জন বসত, প্রায় দিন রাত পর্যন্ত গড়াতো সেই কথা। ওদের বনলতা কবে যে বনি হয়ে গেছে
তার আজ কারো খেয়াল নেই। উচ্চ মাধ্যমিকের পর বনি আর জয় চলে গেল ইঞ্জিনিয়ারিং করতে, আর তন্ময় মেডিকেলে সুযোগ পেয়ে গেল। পথ একটু আলাদা হয়ে গেলেও বন্ধুত্বটা ছিল অটুট। পড়াশোনার জন্য তন্ময় কয়েক বছরের বিদেশে পাড়ি দেয়, আর সেই সময় জানতে পারে বনি আর জয় বিয়ে করছে। ইচ্ছে থাকলেও পৌঁছতে পারেনি। ওদের দুজনের প্রেম পর্বটা ছিল একেবারে স্বপ্নের মতো। আত্মীয় স্বজন, পরিবারের কোথা থেকেও এতটুকু বাধা পায়নি তারা। দুটো ছেলে মেয়ে পড়াশোনা শেষ করে চাকরিতে ঢোকার 1 বছরের মধ্যেই দুজনের 4 হাত এক হয়ে গেল। দুজনের পোস্টিং ছিল আমেদাবাদে। নতুন সংসার, অফিসের কাজ সব মিলিয়ে ওরা যেন কেমন একটা হারিয়ে গেছিল নিজেদের জগতে। কেরিয়ার আর উপরে ওঠার একটা খিদে মাথায় ভর করেছিল দুজনেরই। সবকিছু ভালোই চলছিল। হঠাৎ করে একদিন অফিসে অজ্ঞান হয়ে যায় বনি। জয় ভালো হাসপাতালে সমস্ত চেক আপ করানোর পরে বজ্রপাতের মতো খবরটা এসেছিল বনি তখন কোলন ক্যান্সারের 2nd স্টেজ। আর 2 মিনিট ভাবেনি জয়, সোজা নিয়ে চলে এসেছিল কলকাতায়। ঠিক হলো বনি যতদিন সুস্থ না হয় ততদিন বাপের বাড়িতেই থাকবে। জয় আমেদাবাদে আর ফিরে যায়নি। বনিও আর সুস্থ হয়ে ওঠেনি। ধীরে ধীরে পেছনের দিকে গেছে সবটা। যখন সমস্ত ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছিল, একদিন তন্ময়কে একটা মেইল লেখে সে। তন্ময় তখন সদ্য বিদেশ থেকে ফেরার তোড়জোড় করছে। 2 সপ্তাহ পর জবাব দেয় বনিকে নিয়ে তার রেফার্ড হাসপাতালে ভর্তি করতে। তারপর থেকে কেটে গেছে 1.5 বছর। হাসপাতাল বাড়ি করে করেই মেয়েটাকে বাঁচিয়ে রেখেছিল তন্ময়। কিন্তু রাজরোগের একটা শেষ থাকে। হাজার চেষ্টার পরেও কোথায় গিয়ে যেন বলে, অনেক জিতেছ, শেষ হাসিটা আমিই হাসব। চিকিৎসকদের প্রচেষ্টা আর রোগীর লড়ে যাওয়ার মানসিকতাকে কেউ যেন জ্বলন্ত প্রদীপে ফুঁ দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টা করে। মাস 2 আগে অবধিও জয় মনে মনে ভাবত বনি বোধহয় ফিরে আসবে। ওর মতো লড়াই করে বেঁচে থাকার মানসিকতা খুব কম মানুষেরই থাকে। কিন্তু না, বনি কেমোগুলো নেওয়ার পরেও কোনোভাবেই সুস্থ থাকতে পারছিল না। বাধ্য হয়ে ওকে ভর্তি করা হয় হাসপাতালে। আর তারপরে আজকে রাতের ঘটনা। এর আগে বনি কোনোদিন এইভাবে চিৎকার করেনি। ডাক্তাররা যখন ওর হাত পা বেঁধে দিচ্ছিল তখন ওর চোখে মুখে বেঁচে থাকার এক উদগ্র বাসনা লক্ষ্য করে জয়। কিন্তু সে তো ভগবান নয়। কিভাবে জিতবে সে? কিভাবে বাঁচাবে মেয়েটাকে এই রাজরোগের হাত থেকে? বাড়ি ফিরে এসব কথা ভাবতে ভাবতেই কখন যেন ঘুমিয়ে পড়েছিল সে। হঠাৎ করে কান্নার শব্দে ঘুমটা ভেঙে যায়। বেডরুমের বাইরে এসে দেখে প্রতিমাদি দাঁড়িয়ে রয়েছে। বনির শরীর খারাপ হতেই তিন্নির দেখাশোনা করার জন্য ওকে রাখা হয়। প্রতিমাদি তিন্নিকে খাওয়ানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু তিন্নির কান্না কোনো মতেই থামছে না। ঘুম চোখেই ঘরের বাইরে এসে জিজ্ঞাসা করে, এ কি হয়েছে? ডাইনিংয়ে অন্ধকারে গা মিশিয়ে মিলি বসেছিল। সেখান থেকে ফুঁপিয়ে উঠল। মিলির চোখে জল, বুকটা ধক করে ওঠে জয়ের। তাহলে বনি কি আর? ঘন্টা 3 আগে বাবা যেন কোথায় বেরিয়ে গেল, আর তখন থেকে তিন্নি কেঁদে চলেছে, কিছুতেই থামছে না। এত ঝামেলার মধ্যে জয় যেন ভুলেই গিয়েছিল তাদের একটা ছোট্ট বাচ্চা আছে। মিলিকে দেখে তিন্নি অনেক সময় বুঝতে পারে না সে তার মায়ের কাছে আছে না মাসির কাছে আছে। আসলে মিলি আর বনি দুজনেই যমজ বোন। 2 বছরের বাচ্চা শিশু স্পর্শে হয়তো বুঝতে পারে সেটা মা নয়, কিন্তু দীর্ঘদিনের মায়ের থেকে বিচ্ছেদে থাকার ফলে এখন সে মাসিকে নিজের মা বলে ভুল করে। জয় মেয়েটাকে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করে, তবুও তিন্নির কান্না যেন আজকে আর থামছেই না। বাইরের দিকে তাকিয়ে দেখে আকাশে হালকা রং লাগছে। ঘড়ি বলছে 5:30 বাজে। তার মানে আধ ঘন্টার মধ্যেই সূর্য উঠবে। বাবা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমায় ডাকতে পারতে। প্রায় ভোর হয়ে আসছে, আমার ভালো লাগছে না, আমি একবার হাসপাতালে যাই। আর বাবাই বা এই সময় হঠাৎ করে কেনই বা বেরিয়ে গেল সেটাও তো বুঝতে পারছি না।
সবার চোখে মুখে একটা আশঙ্কার মেঘ জমা হয়েছে। গাড়িটা আবাসন থেকে বেরিয়ে মেইন রাস্তায় উঠতেই তন্ময়ের ফোন। জয় বুঝতে পারে যা হওয়ার তা হয়ে গেছে। হাসপাতালে পৌঁছে দেখে বনির নিথর শরীরটা বিছানায় শুয়ে আছে। তাপসবাবু ওর পছন্দের শাড়িটা নিয়ে এসেছিলেন সাথে করে। জয় একটু অবাক হয়। নার্সরা ভালো করে শাড়িটা পরিয়ে গজ তুলো দিয়ে মুড়িয়ে দিয়েছে। এত সুন্দর একটা শরীর এখন সাদা কাপড়ের পুরোটাই ঢাকা। বনির বাবা নিচে গেছে সব নিয়ম কানুন মেটাতে। শরীরটার পাশে চুপ করে বসেছিল জয়। কেবিনটা পুরো ফাঁকা। হাসপাতালের কর্মীরা এসে মোটামুটি পরিষ্কার করে ফেলেছে। বাকিটা বনি যাওয়ার পর করবে। বনির শরীরের উপর থেকে হাতটা অনুভব করার চেষ্টা করে জয়। শক্ত দড়ি দিয়ে বাঁধা ওর শরীরটা। গজ আর ব্যান্ডেজ পেরিয়ে হাতের নাগাল পায় না জয়। আর সহ্য করতে না পেরেই কেবিন ছেড়ে বেরিয়ে আসে সে। ফাঁকা 501 নম্বর কেবিনে চাদরে ঢাকা বনির শরীরটা। মোটা কাঁচের দরজা ঠেলে ঢুকে আসে একজন। কেবিনের আলোটা বার দুয়েক দপদপ করে একেবারে নিভু নিভু হয়ে এলো। এসিটা চলছে না মনে হয়। অল্প অল্প ঘাম জমছে জয়ের শরীরে। আমাকে খুলে দাও প্লিজ, কষ্ট হচ্ছে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। মাথার ভেতর কথাগুলো কেউ যেন বলে গেল। আঁতকে ওঠে সে। তাকিয়ে দেখলো সামনের বিছানায় বনির শরীরটা এখন আর নেই। সেটা উঠে দাঁড়িয়ে আছে দরজার পাশে, সারা শরীর ঢাকা। তার ভিতর দিয়ে বনির কণ্ঠস্বর ভেসে আসছে, খুলে দাও আমাকে। আতঙ্কে ছিটকে মেঝেতে পড়ে গেল সে। কেবিনটা এখন পুরোপুরি অন্ধকার। বনির মৃতদেহটা একটু একটু করে এগিয়ে আসছে ওর দিকে। সরতে সরতে একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আর সরার জায়গা নেই। দুহাতে মুখ ঢেকে ফেলে মানুষটা। বনি, বনি চলে যাও, চলে যাও তুমি এখান থেকে। বনি তুমি চলে যাও। লাশটা পড়ে গেল মেঝের ওপর। গড়িয়ে যাচ্ছে দরজার দিকে। আবার ছুটে যায় ধরতে। আবার সেই এক কথা, আমি বাঁচতে চাই, বাঁচতে চাই আমি। সরু রক্তের ধারা ভিজিয়ে দিয়েছে সাদা কাপড়ে মোড়া বনির শরীরটাকে। সেই রক্ত জমাট বাঁধছে সাদা টাইলসের মেঝেতে। বনির শরীরটা কাপড় ছিঁড়ে বেরিয়ে আসে। ওর আঙুলগুলো বরফের মতো সাদা। সেই ফ্যাকাশে আঙুল রক্তের উপর লিখে চলেছে এক কথা, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে। আষ্টে গন্ধে ভরে গেছে কেবিন। তার মুখ দিয়ে বেরিয়ে আসছে গোঙানির শব্দ। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গেল। একটু বাদে সব অন্ধকার। ডাক্তারবাবু, আজকে আবার সেই একই রকম অ্যাটাকটা এসেছিল। আর বারবার এরকমভাবে আসতে থাকলে তো খুব মুশকিল। তাছাড়া পেশেন্টের হার্টের অবস্থাও খুব একটা ভালো না। উদ্বিগ্ন চোখে রোগীর দিকে একবার দেখে ডাক্তারবাবু। কয়েক মাস হলো এই মানুষটিকে হাসপাতালে নতুন ভর্তি করা হয়েছে। এত ভয় পায় তখন ওষুধ দিয়েও শান্ত করা যায় না। একমাত্র কড়া ডোজের ঘুমের ওষুধ দিয়েই ওকে শান্ত করা যায়। নার্সের দিকে উদ্বিগ্ন চোখে তাকিয়ে ডাক্তারবাবু জিজ্ঞেস করেন, এ মাসে কতবার হয়েছে? এই নিয়ে 3 বার। আর হার্টের অবস্থাও তো খুব একটা ভালো না। আমার মনে হয় পেশেন্টের এই ঘরে কোনো একটা সমস্যা হচ্ছে। একটু খোলামেলা ঘরে যদি রাখা যায় একটু দেখুন না। কিন্তু স্যার 501 নম্বর ঘর ছাড়া তো উনি আর কোথাও ঢুকতেই চান না। তাই তো এই ঘরটা ওনার জন্য বরাদ্দ করা হলো। আচ্ছা, আমি দেখছি বলে ঘরের থেকে বেরিয়ে আসেন। কম্পিউটার স্ক্রিনের উপর কতগুলো বাবলস ঘোরাফেরা করছে। টেবিলে রাখা টেলিফোনটা ক্রিং ক্রিং শব্দে বেজে উঠল। সেটা ওঠাতেই ওদিকে লোকাল থানার ওসি।
ডাক্তারবাবু হতাশ হয়ে বলেন, আর বিশেষ কোনো আপডেট নেই, মাঝে মাঝেই সেন্সলেস হয়ে পড়ছে, তবুও চেষ্টা করছি আমরা। হার্টের অবস্থাও সেরকম একটা ভালো না, 500 একই আছে। আসলে ওই ঘরটা ছাড়া অন্য কোনো ঘরে দিলেই খুবই অ্যাগ্রেসিভ হয়ে যান, তাই হ্যাঁ বুঝতে পারছি মানসিক চাপটা ওই কারণেই আরও বাড়ছে। তাছাড়া আমি আপনাকে যেটা পড়তে দিয়েছিলাম সেটাকে এখনই সরকারি প্রমাণ হিসাবে আমি তুলে দিতে পারবো না। শেষ চেষ্টা অন্তত আমাকে একবার করতে দিন। আমি সবটা বুঝতে পারছি স্যার, কিন্তু সেটা আমি জানি, আপনাকে নিশ্চয়ই জানাবো। ফোনটা নামিয়ে রেখে শরীরটাকে এলিয়ে দেয় রিভলভিং চেয়ারে। সাদা রঙের দেওয়ালের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, বনি। শ্মশান থেকে বাড়ি ফেরার রাতের ঘটনা। নিজের ঘরেই ঘুমাচ্ছিল সে। হঠাৎ করে মনে হলো কেউ যেন কানের কাছে এসে জিজ্ঞেস করছে, বনির শ্রাদ্ধ কবে? ঘুমের ঘোরে উত্তর দেয়, 11 দিনের দিন কাজ হবে। আবার যেন সেই অদৃশ্য কণ্ঠস্বর বলে ওঠে, ওর কাজ তো কাল, 3 দিনে, অপমৃত্যু তো। ধড়মড়িয়ে উঠে বসে সে, আর বসতেই বরফ ঠান্ডা অনুভূতিটা ওকে যেন একেবারে পাথর করে দিল। ওর শরীরের সঙ্গে ঘেঁষে শুয়ে আছে চাদরে মুড়িয়ে বাঁধা একটা লাশ। লাশের গা থেকে সেই রক্তের আষ্টে গন্ধ বেরোচ্ছে। চাদরের ভেতর থেকে কথাগুলো ভেসে আসছে, আমার শ্রাদ্ধ কবে হবে? 3 দিনে তো আমার কাজ। আমার তো স্বাভাবিক মৃত্যু হয়নি। অপমৃত্যুতে 3 দিনে কাজ করতে হয়, জানো না? 3 দিনে করতে হয়, 3 দিন, 3 দিন। সারা ঘর থেকে যেন মনে হয় শব্দগুলো তীরের মতো তার দিকে ছুটে আসছে। বিকট চিৎকার করে ওঠে। নাইট ল্যাম্প ঘরে জ্বালানোই ছিল, কিন্তু এখন সেটা আর জ্বলছে না। চিৎকারে বাড়ির সবার ঘুম ভেঙে যায়। কি হয়েছে? উত্তর না দিয়ে হাতের আঙুল দিয়ে ইশারা করে বিছানার এক পাশে। সেদিকে তাকিয়ে বাকিরা দেখেন বিছানা খালি। একটা কোলবালিশ বিছানায় পড়ে রয়েছে শুধু। কাঁধ দুটো ধরে জোরে ঝাঁকানি দিতেই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। পাশের টেবিল থেকে জল নিয়ে ঢক ঢক করে জলটা শেষ করে। বড় লাইট জ্বালতেই একটা হলদেটে আলো চারিদিকে ছড়িয়ে গেল। মানুষটা পাশের চেয়ারে বসে আছে, আর কোনো কথা না বলে ফ্যাল ফ্যালে দৃষ্টিতে বিছানার কোলবালিশটাকে একভাবে দেখে যাচ্ছে। মুখে না বললেও বাড়ির লোক বুঝতে পারে কোনো কারণে ভীষণ ভয় পেয়েছে সে। চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে ফেলে। একটা পায়ের শব্দ পেতেই দরজার দিকে তাকিয়ে দেখে সাদা রঙের হাউস কোট পরা বনি দরজার বাইরে দাঁড়িয়ে আছে। ওকে দেখেই সিটিয়ে গেল মানুষটা। নিঃশ্বাস আবার ভারী হয়ে এসেছে। আবার সেই মরণান্তক চিৎকার। দরজার দিকে আঙুল উঁচিয়ে বলে যাচ্ছে, বনি চলে যাও, বনি চলে যাও, চলে যাও। আমি প্রতিমা, তিন্নি রায়া। একটু রাগত স্বরেই প্রতিমার দিকে তাকিয়ে বলে, বনির জামা কাপড়গুলো কেন পরেছো তুমি? বেচারা ভ্যাবা চাকা খেয়ে গেছে। আমতা আমতা করে বলে, আসলে তিন্নি রাত্রিবেলা বমি করে দিল, আর আমিও হাতের কাছে কিছু না পেয়ে বনির এই হাউস কোটটাই পরেছিলাম। আমি আসলে বুঝতে পারিনি আমায় দেখে এতটা ভয় পেয়ে যাবে। আমি আর পরবো না। বেশ লজ্জা পায় নিজের আচরণে। বাথরুমে গিয়ে ঘাড়ে মাথায় জল দিয়ে একটা ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়ল। ওষুধটা খাওয়ার পর ঘুমটা বেশ ভালোভাবেই এসেছিল। আবার পায়ের কাছে এক চেনা স্পর্শের ছোঁয়া পেয়ে চোখ খুলে তাকায়। ওর পায়ের সামনে আবার বসে আছে ওর সদ্য প্রয়াত বনি। এখন আর ওকে দেখে আগের মতো ভয় লাগছে না, বরং বনি এখন এসেছে তার পুরনো চেহারায়। এক দৃষ্টে তাকিয়ে কিছু যেন বলতে চাইছে। কি হয়েছে বনি? অনেক দূর থেকে শব্দগুলো ভেসে আসে। আমি ফিরে আসতে চাই, তুমি একবার শেষ চেষ্টা করবে না? কিন্তু সেটা কিভাবে সম্ভব? সব সম্ভব, সব। তুমি কি ভুলে গেছো? আজকে বিকেলেই তো তুমি সেই কাগজগুলোকে নাড়াচাড়া করে দেখছিলে। বিছানায় সোজা হয়ে বসে মানুষটা। বনির অবয়ব একটু একটু করে মিলিয়ে যাচ্ছে।
আবার দূর থেকে শব্দগুলো ভেসে আসে। 3 দিন সময় আছে, কেবলমাত্র 3 দিন। ব্যাগ থেকে একটা গোলাপি রঙের পাতলা কাগজ বের করে নেয়। কিছু মাস আগের ঘটনা। অফিসে যাওয়ার সময় পুরনো বিল্ডিংটার পাশে একটা বয়স্ক ভদ্রলোক রোজ কোনো না কোনো কাগজ বিলি করত, বেশিরভাগ বিভিন্ন রকম বিজ্ঞাপনের। বনির শরীর তখন বেশ খারাপ। সেদিন রোজকার মতো হাসপাতাল যাচ্ছিল সে। সেই পুরনো বাড়িটার পাশে লোকটা রোজকার মতোই সেই নোংরা তেল চিটে জামাটা পরে বিভিন্ন রঙের কাগজ বিলি করছেন পথচারীদের। পাশ কাটিয়ে যাওয়ার সময় লোকটা এসে জয়ের হাতে কাগজটা ধরিয়ে দিয়ে বলে, এটা তোমার জন্য, এখন দেখার দরকার নেই, পরে অনেক কাজে লাগবে, নিয়ে যাও। বিরক্তিসূচক দৃষ্টিতে লোকটার দিকে তাকিয়ে এগিয়ে যায় নিজের গন্তব্যে। খানিকটা এগোতে তার মনে হলো কেউ যেন পিছু পিছু আসছে। পিছন ঘুরে তাকাতেই দেখে সেই লোকটা ওকে অনুসরণ করছে। বিরক্তিতে মাঝপথে দাঁড়িয়ে চিৎকার করে ওঠে। ওর কথা সম্পূর্ণ হওয়ার আগেই লোকটা চাপা স্বরে বলে, শোনো, এটা রেখে দাও, কেউ যদি ফিরতে চায় তাহলে তাকে ফিরতে দিও, কেমন? বলেই লোকটা কাগজটা হাতে দিয়ে হনহনিয়ে উল্টো পথে ফিরে গেল। কাগজটা খুলে দেখতে যাবে এমন সময় হাসপাতাল থেকে ফোন চলে আসে। তাড়াহুড়োতে কাগজটা ব্যাগেই রয়ে যায়। আজ এতদিন পর হঠাৎ করে ঘটনাটা মনে পড়ে গেল। সন্ধেবেলায় কাগজটাকে নাড়াচাড়া করে দেখছিল একজন সিদ্ধ তান্ত্রিকের বিজ্ঞাপন। বিভিন্ন রকম গুপ্ত সাধনা, নানা রকম পদ্ধতিতে মনস্কামনা পূরণ করা হয়, কিন্তু কোথাও নেই যে মৃত ব্যক্তিকে ফিরিয়ে আনা হয়। তাহলে বনি কেন এই কথাটা বলল? মাথার মধ্যে বনির বলা ওই কয়েকটা শব্দই ঘুরপাক খেতে লাগছে। মোবাইলটা উঠিয়ে নাম্বারটা ডায়াল করলো, কিন্তু অনেকক্ষণ বেজে গেলেও ফোনটা কেউ ধরল না। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 3:30 বাজে। নিজেই লজ্জায় পড়ে যায়। এত রাত্রে কেউ ফোন করে? শুয়ে পড়তে যাবে ঠিক এমন সময় ফোনটা বেজে ওঠে। সেই নাম্বারটা থেকেই ফোন আসছে। একটু দ্বিধা ভরে ফোনটা তুলতেই ওপাশ থেকে শোনা যায়, কাজ হয়ে যাবে, কাল সন্ধেবেলা কাগজে দেওয়া ঠিকানায় চলে আসবে। ওপাশ থেকে আর কোনো কথা ভেসে আসে না। লাইনটা কেটে গেল। সারা রাত আর ঘুম হয়নি। এপাশ ওপাশ করেই কেটেছিল। আজকের দিনে কি এসব সত্যিই সম্ভব? পর মুহূর্তেই মনে পড়ল বনিকে দেখে ভয় পাওয়া, আবার ওর পায়ের কাছে বসে কথাগুলো বলা। সবকিছুই তো আজকের দিনেই ঘটছে। হঠাৎ করে মাথার মধ্যে একটা বিষয় ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, সে কি পাগল হয়ে যাচ্ছে? এমন চিন্তাটা আসতেই কেমন যেন একটা অস্বস্তি ঘিরে ধরে তাকে। পরদিন সকালে বাইরে কারোর কণ্ঠস্বর পেয়ে বেরিয়ে এসে দেখে পুরোহিত মশাই এসেছেন। তাকে দেখেই ভদ্রলোক হাত দিয়ে ইশারা করে বসতে বলেন। সারা রাত ঘুম না হওয়ায় চেহারায় হয়তো উদ্বেগের ছাপ স্পষ্ট ছিল, তাই সে বসতেই উনি প্রথমেই বললেন, তোমার ঘুম হয়েছে রাতে? মানুষটা মনে মনে ভাবে ভাবখানা এমন যেন নিজে একখানা বিশাল ডাক্তার। মাথা নেড়ে হ্যাঁ বলে চুপ করে বসে থাকে। প্রতিমা রান্নাঘর থেকে চা দিয়ে গেল। তিন্নি উঠেছে? প্রশ্নে প্রতিমা মাথা নেড়ে না বলে রান্নাঘরের দিকে এগোয়। পুরোহিত মশাইয়ের উপস্থিতি তার যেন একেবারেই ভালো লাগছিল না। ভদ্রলোক তাকে উদ্দেশ্য করেই বললেন, আমি বুঝতে পারছি তোমার মন মেজাজ একদম ভালো নেই। শুনলাম কাল রাতে নাকি ভয় পেয়েছো। কোনো উত্তর না পেয়ে ভদ্রলোক আবার বলতে থাকেন, বিষয়টা খুব একটা সুবিধার নয়। একে কাল রাতে ঘুম হয়নি, আর সকাল হতেই লোকটা এক নাগাড়ে বকে যাচ্ছে। রাগটা ঠিক একটা আগুনের গোলার মতো মাথাকে যেন ছুঁয়ে দিয়ে বেরিয়ে গেল। শুরুত করে চায়ের কাপে চুমুক দিয়ে পুরোহিত আবার বলল, বনলতার মৃত্যুর সময়টা ঠিক করে দেখেছিলে তো? এবারে তার কণ্ঠের উষ্মা ভালোভাবেই প্রকাশ পায়। আমি কিভাবে জানবো সেটা? আমি তো আর ডাক্তার নই। ও সার্টিফিকেটে যা লেখা আছে সেই অনুযায়ী
সেই সময়টাই ধরে নিয়েছি। লোকটা বড় নাছোড় বান্দা। তুমি যেটা বলছো সেই সময় বনলতার কোনো দোষ পাওয়ার কথা নয়, কিন্তু তাহলে তুমি ভয় পাচ্ছ কেন? শুনলাম উদ্ভট স্বপ্নও দেখছো। প্রশ্নটা শুনেও উঠে পড়ে চেয়ার ছেড়ে। প্রতিমার উদ্দেশ্যে বলে, একটু বেরোবো, আমার কাজ আছে। আমার জন্য আজ খাবার দাবার কিছু বানানোর দরকার নেই। সে বুঝতে পারে ওর দিকে পুরোহিত এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজের ঘরে যেতেই ফিরে আসার সময় শুনতে পায় প্রতিমা উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করছে, কিছু কি হয়েছে ঠাকুরমশাই? ভদ্রলোকের মুখ চোখে একটা গম্ভীর ভাব। চায়ের কাপটা রেখে দিয়ে বলেন, আচ্ছা, মেয়েটার মৃত্যুটা স্বাভাবিক তো? ঠিক এই সময় সে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে দরজার পাশে। পুরোহিত মশাই আবার বলেন, মৃত্যু যদি স্বাভাবিক না হয় তাহলে 3 দিনে কাজ করতে হবে, আর যদি স্বাভাবিক হয় তাহলে নিয়ম মেনে 11 দিন। প্রতিমা কিছু না বলেই হাঁ করে তাকিয়ে থাকে কিছুক্ষণ। আমতা আমতা করে ধীর গলায় প্রশ্ন করে, হ্যাঁ, এ আপনি কি বলছেন পুরোহিত মশাই? পুরোহিত ভদ্রলোক কিছু না বলেই এবার উঠে দাঁড়ান। বেশ, আমি আসি। ফর্দটা দিয়ে গেলাম, জিনিসপত্রগুলো এনে রাখতে বলবেন। কোনো প্রয়োজন হলে ফোন করবেন। নমস্কার। নমস্কার। পুরোহিত বেরিয়ে যেতেই সেও বেরিয়ে গেল তার পিছু পিছু। তাকে পৌঁছাতে হবে সেই তান্ত্রিকের ঠিকানায়। এখান থেকে সেই ঠিকানায় পৌঁছানোর রাস্তা প্রায় 2-2.5 ঘন্টা। বাগদার এক গ্রামে এই তান্ত্রিক থাকেন। বাগদা পৌঁছতেও প্রায় 1-2 ঘন্টা লাগবে ট্রেনে। তারপর লোককে জিজ্ঞেস করে সেই তান্ত্রিকের ঠিকানা বের করতে হবে। সকাল থেকে বেশ অনেকবার মোবাইলে ফোন করে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। একটা পরিচিত যান্ত্রিক শব্দ জানান দিচ্ছে যে ওদিকে ফোন বন্ধ, অথচ কাল 3:30-র সময় একবারই কল লেগে গিয়েছিল। রাস্তায় যেতে যেতে তার মনে হয় ফোনটা তো কোনো ভুয়ো কল হতে পারে, কিন্তু তবুও একটা আকর্ষণ তাকে যেন ঘিরে ধরেছে। মনে মনে ভাবে, সে তো লোকটাকে কিছুই বলেনি যে সে কোন কাজের জন্য আসছে। তবুও সেই লোকটা কিছু না শুনে কিভাবে বলে দিল যে তার সমস্ত কাজ হয়ে যাবে। বনির স্বপ্নে আসা ওই কাগজটা নাড়াচাড়া করে দেখা, আর তারপরে একবারে ফোনটা লেগে যাওয়া, সব মিলিয়ে অবিশ্বাস্য হলেও একটা অদম্য আকর্ষণ তাকে যেন টেনে নিয়ে যাচ্ছিল বাগদার সেই অনামী তান্ত্রিকের ডেরায়। স্টেশনে নেমে ঠিকানার খোঁজ করতেই একটা অটো রিকশা বলল পৌঁছে দেবে। সন্ধে প্রায় হয়ে এসেছে। সবুজ মাঠগুলো এখন কেমন যেন একটা কালো রঙের চাদর পেঁচিয়ে ঘুমের প্রস্তুতি নিচ্ছে। সূর্যটা অনেকক্ষণ আগেই পশ্চিম দিকে যাত্রা করেছে। তার চলে যাওয়ার কিছু চিহ্ন আকাশের গায়ে ছেড়ে দিয়ে সে যেন বিদায় নিয়েছে। অটোরিকশায় যেতে যেতে দিগন্ত রেখার দিকে তাকিয়েছিল সে, যেন কোনো একটা ছোট বাচ্চা অপটু হাতে আকাশ আর মাঠকে মিলিয়ে দিয়েছে। দূরে গাছপালাগুলো সব অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে নিশ্চুপ হয়ে। রাস্তা ভীষণ উঁচু নিচু। অটোতে খুব ঝাঁকুনি হচ্ছে। অটোওয়ালা ছেলেটা একটা গান চালিয়েছে, যার কোনো ভাষা তার বোধগম্য হচ্ছে না। সেই গান ছাপিয়ে অটোওয়ালা জিজ্ঞেস করে, বাবার কাছে যাচ্ছেন? প্রশ্নটা শুনেই অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি চেনো? সবাই চেনে, কত লোক আসে, কত মানত করে। বাবার হেব্বি ক্ষমতা, আপনাকে একবার দেখেই বলে দেবে আপনার কি সমস্যা। বাবা আমাদের খুব ক্ষমতাশালী। ছেলেটা এক নাগাড়ে বকে যাচ্ছে। কথার মধ্যে জানালো ওর নাম রজত। গত 7 বছর ধরে অটো চালায়। তান্ত্রিক তারও সব সমস্যা দূর করে দিয়েছে। এই সব শুনতে শুনতে সে অন্যমনস্ক হয়ে গিয়েছিল। একটা ঝাঁকুনি দিয়ে অটোটা মাঠের ভেতর চলতে থাকে। রজত এখনো বলে যাচ্ছে, ওই তো সেই গতবার ওই হিন্দি সিনেমার এক নায়িকা এসেছিলেন, তারপর তার 3-3টে সিনেমা একেবারে সুপারহিট। অসহ্য লাগছিল কথাগুলো। জাগতিক লৌকিক কোনো কিছুই যে চাই না তার। সে যেটা চায় সেটা প্রায় অসম্ভব ধরেই বাড়ি থেকে যাত্রা করেছে। দীর্ঘশ্বাস ফেলে বাইরের দিকে তাকায়। রজত ছোট আয়না দিয়ে দেখছে পিছনের সিটের যাত্রীকে। মুখে একটা অসহায় ভাব। খানিকটা প্রশান্তির ছোঁয়া দিয়েই ছেলেটা বলল,
চিন্তা করবেন না, বাবা যখন ডেকেছেন নিশ্চয়ই ব্যবস্থা হবে। একটা আশার আলো তার মুখে ফুটে উঠেই আবার মিলিয়ে গেল। চারিদিকটা এখন ঘোর অন্ধকার, রাস্তায় এক ফোঁটা আলো নেই। অটোর সামনের হেডলাইট আলোর উৎস। দূরে একটা বাড়ি থেকে এক চিলতে আলোর একটা রেখা এসে পড়ল চোখে। এসে গেছি। বাড়ির সামনে আসতেই দেখে অনেকগুলো চটি দরজার বাইরে রয়েছে। তাদের অবস্থা বলে দিচ্ছে যে যারা এসেছেন অতিথিরা কেউই সচ্ছল ঘরের নয়। চট দিয়ে একটা পর্দা টানানো রয়েছে। বাড়ির চাল এতটাই নিচু যে প্রায় হামাগুড়ি দিয়ে ঘরের মধ্যে ঢুকতে হয়। রজত জয়কে সেখানে ছেড়ে দিয়ে যাওয়ার সময় বলে যায়, হয়ে গেলে ফোন দেবেন, আমি নিশ্চয়ই এসে নিয়ে যাব। কিন্তু তোমার নাম্বার? ও বাবার কাছেই আছে, বলবেন রজত ছেড়ে দিয়ে গেছে। সে বুঝল পুরোটা একটা টিম। কিন্তু এখন আর এসব ভাবার ব্যাপার নেই। এমনিতেও যা হবার তা হয়েই গেছে, আর তো কিছু হারানোর নেই তার। তবু যদি চেষ্টা করে একবার দেখা যায়। এসব কথাই ভাবছিল, হঠাৎ করেই কেউ যেন পেছন থেকে বলে গেল, কাজ কবে? 3 দিন না 11 দিন? পিছনে ঘুরতেই সামনে থেকে অন্ধকারে একটা জলদ গম্ভীর কণ্ঠ জয়ের উদ্দেশ্যে বলে, ওসবে কান দিও না, সোজা চলে এসো। ওরা অনেক কথা বলে, খালি চোখে ওদের দেখা যায় না। শেষের শব্দগুলো মানুষটাকে যেন বরফ গলা জলের মধ্যে চুবিয়ে দিল। কণ্ঠস্বরের মালিকের দিকে তাকিয়ে দেখে একটা উঁচু বেদির ওপর একজন বসে আছে। তার সামনে একটা নিভু নিভু প্রদীপ জ্বলছে। সেই স্বল্প আলোয় লোকটার চেহারা কিছুই বোঝা যাচ্ছে না। গলার আওয়াজে আন্দাজ করা মুশকিল। 50ও হতে পারে, আবার 80ও। মানুষটা ওখানে ঠায় দাঁড়িয়েছিল। ওর পাশেই অন্ধকারে গা মিশিয়ে কেউ বলল, দাঁড়িয়ে আছো কেন? এগিয়ে যাও। এত কাছে যে কেউ দাঁড়িয়েছিল সেটা এতক্ষণ টের পায়নি সে। ভয়ের চোটে সারা শরীরে আবার ঝাঁকুনি দিয়ে ওঠে। আর কিছু না বলেই সে আলোর দিকে এগিয়ে গেল। লোকটার মধ্যে আকর্ষণ করার ক্ষমতা ছিল। সে সারাদিন ভেবে রেখেছিল অনেক কিছু বলবে। লোকটার কাছে আসতেই সব শব্দগুলো যেন কেমন হারিয়ে গেল। চুপ করে থাকতে দেখে লোকটা জিজ্ঞেস করে, তোমার কাছে তো ফিরে আসতে চায়, তুমি কি চাও ওকে ফিরে পেতে? একটা বরফের চাবুক যেন সারা শরীরকে আঘাত করে বেরিয়ে গেল। না মানে আমি ঠিক বুঝতে পারছি না, আমি যা অনুভব করছি সেগুলো সত্যি নাকি আমার হ্যালুসিনেশন। কথা সম্পূর্ণ হওয়ার আগে লোকটা হাত তুলে তাকে বাধা দেয়। আমি স্পষ্ট দেখছি ও তোর পিছনেই দাঁড়িয়ে আছে। ওখান থেকে এক নাগাড়ে বলে চলেছে ও ফিরে আসতে চায়। কিন্তু আমার মাথার ভিতর আমি আর একটা কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, যেটা ক্রমাগত আমাকে জিজ্ঞেস করছে 3 দিন না 11 দিন। তান্ত্রিকের মুখ শক্ত হয়ে আসে। সে কবে কিভাবে মারা গেছে? মাথা নিচু করে বলে, মেডিকেল রিপোর্টে স্বাভাবিক মৃত্যু লেখা আছে। আবার কেউ ওর কানের কাছে একই প্রশ্ন করে গেল। দুদিকে মাথা ঘুরিয়ে দেখার চেষ্টা করলে তান্ত্রিক বলল, যদি অপমৃত্যু হয় তাহলে 3 দিনেই কাজ করতে হবে, আর একবার কাজ হয়ে গেলে কিন্তু আর ফিরিয়ে আনা যাবে না। আর যদি স্বাভাবিক মৃত্যু হয়? প্রশ্নের উত্তরে তান্ত্রিক মাথা নেড়ে বলে, তাহলে সময় আছে কিন্তু ফিরিয়ে আনার। রাস্তা কিন্তু ভীষণ কঠিন। একবার সেই পথে হাঁটলে আর ফেরার রাস্তা নেই। একটা মেয়ে লাগবে, আনতে পারবি? মেয়ে লাগবে? কি অবলীলায় তান্ত্রিক বলল কথাটা। মেয়ে কি বাজারে কিনতে পাওয়া যায়? এসব ভাবছিল, হঠাৎ তান্ত্রিক বলে ওঠে, কিরে, পারবি না? যন্ত্রের মতো মাথা নেড়ে বলে সে, পারবো। এখানকার পরিবেশটাই বড় অদ্ভুত। কিছুদিন আগেও এসব কথা যদি তাকে কেউ বলতো সে ফুৎকারে উড়িয়ে দিত।
কিন্তু আজ আর সেই জোরটুকু নেই তার। তান্ত্রিক আবার প্রশ্ন করে, বাচ্চাটা কার কাছে থাকে? আয়ার কাছে তো। তুই যদি ওই বাচ্চাটাকে আমায় দিস তাহলে সে ফিরে আসবে। ভ্যাল ভ্যালে দৃষ্টিতে তাকিয়ে থাকে তান্ত্রিকের দিকে। তান্ত্রিক বুঝতে পেরে বলে, বেশি কিছু না, কাল রাতে ওই বাচ্চাটাকে আমার এখানে নিয়ে আসবি। ওই পিছনে পঞ্চমুণ্ডির আসন আছে, ঠিক রাত 12টায় মায়ের পায়ে নিবেদন করব। তারপরেই মৃতা ফিরে আসবে। খুব গুচ্ছ ক্রিয়া। সবকিছু কেমন যেন ঝাপসা হয়ে আসছে চোখের সামনে। তিন্নির কচি মুখটা তার মানুষ চোখে ভেসে ওঠে। তিন্নির কি হবে? এ পদ্ধতি বিশদে বলার নিয়ম নেই, গুরুর বারণ আছে। এমনকি এই পদ্ধতি জানে খুব কম সাধক। আমার গুরু চলে যাওয়ার আগে এ নিয়ম আমায় শিখিয়ে দিয়ে গিয়েছিলেন, কিন্তু এখনো সাবধান করছি। কাল যদি কাজের সময় একটু মাত্র ভুল ভ্রান্তি হয়, মৃতাকে তো পাবি না, উপরন্তু অন্য অনেক বিপদ আসবে। ভেবে দেখার জন্য কিছুক্ষণ সময় দিলেন তান্ত্রিক। সাথে তারই একজন সন্ডামার্কা লোক এসে এক বিশাল ফর্দ ধরিয়ে দিয়ে গেল, যার অর্ধেক জিনিসের নাম সে প্রথমবার শুনল। অবাক হয়ে বলল, এগুলো কোথায় পাবো আমি? এসব জিনিস তুমি পাবে না। এগুলো সংগ্রহ করতে বাবার এক বিশেষ লোক যায় জঙ্গলে, সেই নিয়ে আসবে, আর তুমি ওকে মূল্য ধরে দেবে। মূল্যের অঙ্কটা শুনে তার মনে হলো এই দিয়ে একটা লোকের সারা বছরের খরচ উঠে আসে। কিন্তু উপায় নেই, বনিকে যে ফিরিয়ে আনতেই হবে। কাল সকালে এসে সবকিছু হিসেব মিটিয়ে দিয়ে বিকেলে তিন্নিকে নিয়ে আসবে কথা দিয়ে সে বেরিয়ে আসে ঘর থেকে। বেরোনোর আগে আর একবার পিছু ডেকেছিল তান্ত্রিক। অনেক কথা গোপনে জানায় সে। ঘর থেকে বেরোনোর পরেই দেখে বট গাছটার পাশে রজত দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে। তার পাশে তান্ত্রিকের সেই চেলা ফিসফিস করে কি যেন কথা বলছে। আবার ওর কানের কাছে বনির কণ্ঠস্বর শুনতে পায়, আমি ফিরতে চাই, আমাকে ফিরতে দাও। বড় অসহায় লাগে মানুষটার। মন থেকে সমস্ত জিনিস মেনে নিতে পারছে না, কিন্তু বনিকে ফিরিয়ে আনতেই হবে। শরীরটা শক্ত করে অটোয় উঠে বসে। রজত কোনো কথা না বলে একটা বাঁকা হাসি দিয়ে তান্ত্রিকের চালার দিকে তাকিয়ে বলল, আসি। ভট ভট শব্দে অটোটা এগোতে থাকে উঁচু নিচু রাস্তা ধরে। ক্লান্তিতে তার একটু তন্দ্রা এসে গিয়েছিল। ঘুমটা যখন ভাঙল তখন দেখে সে অটোর মধ্যে শুয়ে আছে। চারিদিকে কেউ নেই। জায়গাটা একটা ফাঁকা মাঠ। গা ছমছম করে ওঠে। এখানে একা রেখে অটোওয়ালা গেল কোথায়? ধীর পায়ে নেমে আসে অটো থেকে। আকাশের দিকে তাকিয়ে দেখে চাঁদটাকে আর এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। ধূসর রঙের একটা আলো চারিদিকে কেমন মাঠের মধ্যে ছড়িয়ে রয়েছে। মোবাইলটা বের করে সময় দেখে, সেই 3:30 বাজে। বেশ ভয় লাগছে। মনে হলো কয়েক ঘন্টা ধরে সে মাঠের মধ্যে একলা আছে। চারিদিকে লম্বা লম্বা গাছগুলো মাঠের পাশে চুপচাপ দাঁড়িয়ে। মনে হয় গাছগুলোর পেছনে কিছু একটা আছে ভেবে সেদিকেই এগোতে থাকে সে। ধূসর আলোটার পরিবর্তন হয়ে এখন একটা সেপিয়া রঙের আলো চারিদিকে নেমে এসেছে। তার বারবার মনে হচ্ছে ঠিক ওর পেছনে কেউ যেন ওর সঙ্গে দ্রুত গতিতে হাঁটছে। হঠাৎ করে থমকে দাঁড়িয়ে পিছন ঘুরে দেখে বনির সাদা চাদরে মোড়া লাশটা ওর সাথেই চলছে। ছিটকে মাঠের উপর পড়ে যায় সে। একটা বিজাতীয় শব্দ লাশের ভেতর থেকে বেরিয়ে আসে। দুহাতে মুখ ঢেকে বলে, চলে যাও, চলে যাও বনি, তুমি চলে যাও। আমি এভাবে তোমার সহ্য করতে পারছি না বনি, তুমি চলে যাও।
ফিরতে চাই আমি। প্লিজ আমাকে ফিরতে দাও। তার ব্যবস্থা আমি করছি, কিন্তু তুমি এখন যাও বনি, তুমি এখন প্লিজ যাও। শরীরটা তবুও এগিয়ে আসে তার দিকে। মানুষটা অনুভব করে তার শরীরটা যেন মাটির উপর জমে গিয়েছে। উঠুন উঠুন। গলা শুনতে পেয়ে চারিদিকে তাকায়। কোথায় আছি রজত? ঘুমিয়ে পড়লেন নাকি? চোখ খুলুন, স্টেশন তো এসে গেছে। ধর্মড়িয়ে উঠে দেখে অটোর মধ্যে ঘুমিয়ে পড়েছিল। রজত ওর দিকে অবাক চোখে তাকিয়ে দেখছে। ভয়ের স্বপ্ন দেখছিলেন মনে হয়। ওরকম হয়, তান্ত্রিক বাবার কাছে যারাই আসে কেউ না কেউ পিছু নেবেই। আজ পর্যন্ত এমন একজন লোককেও দেখলাম না যার পিছু ওরা নেয় না। কারা? ওই যাকে দেখেছিলেন স্বপ্নে। মানুষটার শরীরটা আর একবার ঠান্ডা হয়ে আসলো। কটা বাজে বলতে পারবে? ঢাউস মার্কা ঘড়ি দেখে রজত বলল, এই তো 4:10। এক্ষুনি লোকাল ট্রেন পেয়ে যাবেন। উঠে পড়ুন উঠে পড়ুন, 2.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন। আর কোনো কথা না বলে ওর ভাড়া মিটিয়ে স্টেশনের দিকে পা বাড়ায়। আজকের দিনটা সারা জীবনের একটা পরীক্ষা। তিন্নির কথা মনে পড়তেই চোখ দুটো জলে ভরে উঠল তার। বাড়ি পৌঁছতে পৌঁছতে 7:30 হয়ে গেল। কলকাতা শহর তখন সদ্য ঘুম ভেঙে উঠছে। সারা রাত বাড়ি ছিল না সেটা কেউ টেরই পায়নি। রাতে সবাই ঘুমিয়ে পড়লে মিলির ঘর থেকে তিন্নিকে বের করে নিয়ে আসে। সবার অলক্ষ্যে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। সে কারণে তিন্নির কান্না শুনে কেউ উঠল না। আজকের পরিস্থিতিটা আগের দিনের মতো ছিল না। স্টেশনে নেমে আগের দিনের জায়গাতেই অটোটাকে দেখতে পেল সে। তবে রজতের মুখটা আজকে যেন কেমন থমথমে। তান্ত্রিকের ডেরায় পৌঁছতেই চোখে পড়ল চারিদিকে সাজো সাজো রব। আজ অনেক লোক এসেছে। বুঝতে পারে না সে এতগুলো লোকের মাঝখানে তান্ত্রিকের কাছে কিভাবে পৌঁছবে। তিন্নিকে নিয়ে চুপ করে বসে থাকে। ক্লান্তিতে মেয়েটা কোলের উপরে মাথা দিয়ে শুয়ে পড়ে। পকেটে রাখা ফোনটা মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে। তুমি কি কাউকে বলে এসেছো? রজতের কথা শুনে কেঁপে উঠল। অন্ধকারে খেয়ালই করেনি ছেলেটা গা ঘেঁষে বসেছিল। কোনো উত্তর না পেয়ে রজত আবার বলে, বিপদের সম্ভাবনা আছে, মোবাইলটা বন্ধ করে দাও। মানুষটা কেমন যেন একটা অদ্ভুত দৃষ্টিতে রজতের দিকে তাকায়। আসলে ফোন দেখলে তান্ত্রিক বাবা খুব রাগ করবেন আর কি। এবারে কোনো উত্তর দিল না সে। কিছুক্ষণ পরে সেই তান্ত্রিকের চেলা এসে তার সামনে দাঁড়িয়ে বলে, নাও বাচ্চাটাকে দিয়ে দাও এবার। তিন্নিকে ওর কোলে তুলে দেওয়ার আগের মুহূর্তে মনে হয় পালিয়ে গেলেই ভালো হয়। সন্ডা লোকটার পিছু নিলে ওকে হাত বাগিয়ে থামতে বলে। তিন্নির ঘুম ভেঙে গেছে। বাচ্চাটা কাঁদছে না। ওর মুখটা কেমন একটা যেন ফ্যাকাশে রয়েছে, দু চোখে একটা ভয়। মানুষটা মেঝের উপর ধপ করে বসে পড়ল। দু হাতে মুখ ঢেকে বলল, এটা আমি কি করলাম? বনি আমায় কোনোদিনও ক্ষমা করবে না। বহু লোকের ভিড়ে মানুষটার কান্নার শব্দ চাপা পড়ে যায়। মোবাইলটা ক্রমাগত কাঁপছে। তবে এটা তার নয়, রজতের। ছেলেটা ফোন ফেলে কোথায় যেন চলে গেছে। বিরক্ত হয়ে মোবাইলটা হাতে নিয়ে নাম্বারটা দেখে অবাক হয়। খুব পরিচিত নাম্বার। তন্ময় ফোন করছে। খুব অদ্ভুত লাগে, তন্ময় রজতকে কিভাবে চিনল। ফোনটা ওঠাতেই ওই দিক থেকে কতগুলো কথা ঝড়ের মতো কানের মধ্যে আছড়ে পড়ল। রজত, কোনো মতে বাচ্চাটাকে ভেতরে যেতে দিস না। আমার সন্দেহ ঠিক। ডায়েরিটা হাতে এসেছে, পুলিশ আসছে। নিজের মনের মধ্যেই সে ভাবে, তবে কি তার ডায়েরি তন্ময় খুঁজে পেয়েছে? ভাবনার মধ্যে শুনতে পায় তন্ময় ফোনের ওপাশ থেকে বলে যাচ্ছে, এই তান্ত্রিক একটা বড় ফ্রড। ও কোনোভাবে বোকা বানিয়েছে। ও
অতিরিক্ত মানসিক চাপে হ্যালোসিনেট করছে মানুষটা। একবার জানলে ওর চিকিৎসার ব্যবস্থা করতাম, কিন্তু এই রাস্তায় হাঁটবে আমি এটা কল্পনাও করতে পারিনি। ও যে কত বড় ভয়ানক কাজ করছে তা ওর কল্পনাতেও নেই। অর্গান ট্রাফিকিং, গার্লস চাইল্ড পাচারের সঙ্গে এরা যুক্ত। আমি নিশ্চিত ওর থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছে, আর বাচ্চাটাকে ওই ঘরে পুজোর নামে ওরা পাচার করবে। তারপর বিকৃত একটা পুতুল কাপড়ে মুড়িয়ে দিয়ে বলবে ক্রিয়া সম্পূর্ণ হয়েছে, ফিরে যাও। বাড়ির লোক যদি কোনো মতে বেঁকে বসে, তখন শুরু হয় বড় খেলা। যে নিয়ে আসে তাকে দেখানো হয় পুলিশের ভয়। বাড়ির লোককে বলে পুলিশে গিয়ে মিসিং ডায়েরি করতে। তদন্তের পর মোবাইল লোকেশন দিয়ে পুলিশ যখন এখানে পৌঁছবে, তখন দেখবে এখানে কেউ নেই। এদের কোনো পাকা ঠিকানা থাকে না। এই তান্ত্রিককে পুলিশ অনেক বছর ধরে খুঁজছে, কিন্তু কোনোভাবেই এর কাছে পৌঁছতে পারেনি। কারণ এখানে পৌঁছানোর আগেই মোবাইল জমা নিয়ে নেয় স্টেশনে থাকা এদের এজেন্ট, যার বদলে তুমি কাজ করছো। হঠাৎ করেই তার তান্ত্রিক বাবার গতকালের শেষ মুহূর্তে বলা কথাগুলো মনে পড়ে গেল। যদি কেউ ক্রিয়ায় বাধা দেয়, তবে বনি তো ফিরবে না, আর বাচ্চাটা মৃত্যু কষ্ট পাবে। যে কোনো প্রকারে কাজটা সম্পূর্ণ করতে হবে। হাতে ধরা মোবাইল থেকে তন্ময় সমানে হ্যালো হ্যালো করে যাচ্ছে। মানুষটা দ্রুত পায়ে এগিয়ে যায় তান্ত্রিকের ঘরের দিকে। সেখানে দুটো লোক পথ আগলে দাঁড়িয়ে। ভেতর থেকে একটা শব্দ হচ্ছে। তাকে হাত দিয়ে বাধা দেয়। ভেতরে ঢোকা যাবে না, পুজো চলছে। গো গো শব্দটা আর একটু জোর হয়। হঠাৎ করে বাইরের ঘরে বসে থাকা সবাই একসাথে চিৎকার করতে শুরু করে। এতগুলো লোকের একসাথে চিৎকারে ভেতরের শব্দটা পুরোপুরি চাপা পড়ে গেল। হঠাৎ একটা গাড়ির ইঞ্জিন স্টার্ট হওয়ার পর দুটো হেডলাইটের আলো অন্ধকার ফুঁড়ে এগিয়ে আসে। সেই আলোয় সে দেখে তিন্নিকে নিয়ে দুজন গাড়িতে উঠছে। তিন্নির শরীরটা দেখেই বোঝা যায় যে সে ঠিক অবস্থায় আর নেই। খুব কড়া ধাঁচের নেশার দ্রব্য দেওয়া হয়েছে তাকে। ছুটে ঘর থেকে বের হতে গেলেই ওই বডিগার্ড দুটো হাত ধরে ফেলে। চিৎকার করে বলে ওঠে সে, রজত পুলিশের লোক, সবকিছু জানাজানি হয়ে গিয়েছে। বনিকে আর লোকটার কথা শেষ হওয়ার আগেই তান্ত্রিক ঘরে ঢোকে। বলতেই ঘর ফাঁকা হয়ে যায়। রক্তাক্ত রজত ভিতরের ঘর থেকে ছিটকে পড়ে মেঝের ওপর। একটা শান্তির নিঃশ্বাস ফেলে মানুষটা। রজত ধরা পড়েছে ওর লোকের হাতে। তিন্নিকে এগিয়ে দিয়ে তান্ত্রিক বলে, যা করতে চেয়েছিলাম পারলাম না। কাল তোকে যা যা বলেছি সেভাবেই ক্রিয়া করবি, কোনো গোপন স্থানে। অন্ধকারে তান্ত্রিকের চোখের বাঁকা হাসি মানুষটার চোখ এড়িয়ে যায়। রক্তাক্ত রজতের মুখের উপর তান্ত্রিকের চেলা একটা ঘুষি দিয়ে বলে, তুমি অনেক বেশি জেনে ফেলেছ, এবার এখানে অপেক্ষা করো চুপটি করে। হাত পা বেঁধে রজতকে ঘরের কোনায় ফেলে রাখে। ও চোখের সামনেই ঘরটা ফাঁকা হয়ে যায়। ততক্ষণে তিন্নিকে নিয়ে সেই মানুষটা চলে গেছে। রজত ক্লান্ত হয়ে অপেক্ষা করতে থাকে কেউ এসে উদ্ধার করবে। তন্ময়ের কথা শুনে আরো বেশি ফোর্স নিয়ে কাজে আসা উচিত ছিল তার। এই বিপজ্জনক পরিস্থিতিতে তাকে আরেকটু শক্ত হয়ে স্বপ্ন সামলাতে হতো। এসব চিন্তার মধ্যে কারোর পায়ের শব্দ শুনতে পায় সে। এত অন্ধকার যে পরিষ্কার দেখা যাচ্ছে না। একটা সাদা আলো রজতের সারা শরীরে খেলছে, মোবাইলের ফ্ল্যাশ লাইট। সেই আলোয় সে দেখে তন্ময় দাঁড়িয়ে আছে। ও কি একা এসেছে? বাচ্চাটাকে নিয়ে ওই মানুষটাকে হয়তো আর ধরা গেল না। আরো কতগুলো পায়ের শব্দ শুনতে পায়। সেই দিকেই তাকিয়ে তন্ময় চিৎকার করে, স্যার এইদিকে। অনেকগুলো বুটের শব্দ ঘরের মধ্যে ছুটে আসে। মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোয় দেখতে পায় তন্ময় পুলিশ নিয়ে এসেছে। দুজন পুলিশ রজতকে উদ্ধার করে। বাকিরা ছুটে যায় তান্ত্রিকের খোঁজে। তবে খালি হাতে ফেরেনি পুলিশ। তান্ত্রিক পালিয়েছে, কিন্তু তার দুই চেলা ধরা পড়েছে। এবারে তাদের পেটে লাঠি ঢুকিয়ে পুলিশ সব বের করবে।
রজত একটু সুস্থ হতেই সব ঘটনা খুলে বলতে শুরু করলো। পুলিশের গাড়িটা দ্রুত বেগে ছুটছে হাইওয়ে ধরে। তন্ময় কাকে যেন বারবার করে ফোন করার চেষ্টা করছে, কিন্তু কল কোনো মতেই যাচ্ছে না। তারপরে বাধ্য হয়ে সে বলে, স্যার ইমিডিয়েট বনির বাড়িতে লোকাল পুলিশকে পাঠান। আমি কিছুতেই ওদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। একটা বাচ্চা ঘর থেকে উধাও হয়ে গেল, অথচ বাড়ির লোক এতক্ষণে টের পেল না। স্ট্রেঞ্জ। রজত পিছন থেকে বলল, পাবে কিভাবে? তান্ত্রিকের পরামর্শে তো খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়েছিল কাল রাতে। এখন কেমন বোধ করছো ইন্সপেক্টর? আই এম ফাইন স্যার। রজত মাথা হেলিয়ে বলে। মাস্টার কি দিয়ে মেইন দরজা খুলে যখন ওরা বনির বাড়িতে প্রবেশ করল, তখন চারিদিক দেখে মনে হচ্ছে সবকিছুই বড় স্বাভাবিক। সবাই নিজের ঘরে ঘুমিয়ে আছে। রজত আর বাকি পুলিশ চারিদিকে খুঁজে কিছুই না পেয়ে তন্ময়ের উদ্দেশ্যে বলে, বাচ্চাটাকে নিয়ে এ বাড়িতেও আসেনি, আসলে আমাদের চোখে পড়তো। আমার মনে হয় অন্য কোথাও। কথার মাঝখানে চিৎকার ভেসে আসে চিলেকোঠার ঘর থেকে। আলো আঁধারির মধ্যে সবার চোখে পড়ল ছাদ থেকে একটা লম্বা দড়ি ঝুলছে। সেই দড়ির সঙ্গে বাঁধা আছে তিন্নির ছোট্ট দেহটা, একটা স্টুলের ওপর দাঁড়িয়ে। দেহটা অল্প অল্প দুলছে। ঘরের কোণে তাপসবাবু সাদা চাদর জড়ানো কিছু একটা নিয়ে বসে আছেন। জিনিসটা লম্বা হয়ে শুয়ে আছে। তার মাথাটা তাপসবাবুর কোলে। যে শুয়ে আছে তার সারা শরীরটা চাদরে ঢাকা। স্পষ্ট বোঝা যাচ্ছে না। ভদ্রলোক কেমন একটা অদ্ভুতভাবে ঝুঁকে রয়েছেন, আর যন্ত্রের মতো গানের কয়েকটা লাইন বলে যাচ্ছেন। আয় খুকুয়ায়, আয় খুকুয়ায়। ঘরের অন্ধকারের জন্য পরিষ্কার বোঝা যাচ্ছে না। খাটের উপর মশারিটা তখনও টাঙানো রয়েছে। দরজা ভেতর থেকে বন্ধ। তাপসবাবুর কোলের দিকে ভালোভাবে তাকালে সেটাকে লাশ বলে ভ্রম হয়। ভালো করে দেখে কোল বালিশের উপর সাদা রঙের একটা বেডশিট জড়ানো আছে, আর সেটাকেই ঘুম পাড়ানোর চেষ্টা করছেন তিনি। বারবার আঙুল দিয়ে তিন্নির দিকে ইশারা করে বলছেন, আয় খুকু আয়। অনেকবার ধাক্কা দিয়েও দরজা খুলল না। ওদিকে তিন্নি একটু নড়লে মারাত্মক একটা বিপদ ঘটবে। পুলিশের শোরগোল শুনে জয় আর মিলির ঘুম ভেঙে গিয়েছে। ওরা উপরে উঠে এসেছে। মিলি হাউ হাউ করে কাঁদছে। অনেক চেষ্টায় দরজাটা ভাঙতেই তন্ময় সবার আগে ছুটে গেল ঘরে। তিন্নির শরীরটার উপর হাত দিতেই একটা বরফ শীতল হাতের স্পর্শ অনুভব করল ছোট্ট পা দুটোর ওপর, যেন কেউ শক্ত করে ওকে ধরে রেখেছিল। চারিপাশে তাকায় তন্ময়। চেনা চেনা একটা সুগন্ধ। গন্ধটা মিলিয়ে গেছে। জয় আর মিলি এসে তিন্নিকে কোলে তুলে নিয়েছে। ততক্ষণে এত কিছু হয়ে যাওয়ার পরেও তাপসবাবুর যেন কোনো বিকার নেই। জয় পেছন থেকে দুবার ডাকে, বাবা বাবা। কোনো উত্তর দেয় না তাপসবাবু। গলাটা আরেকটু উঁচু করে জোরে ডাকলো। মাথাটা ঘুরিয়ে পিছন দিকে তাকালো। চোখ দুটো দেখে মনে হয় ভদ্রলোক কত রাত ঘুমননি। ঠোঁটের উপর আঙুল দিয়ে জয়কে চুপ করতে বলে, বনি ঘুমোচ্ছে, একদম কথা বলো না, একদম না। শেষের কথাটা বিদ্যুতের মতো আছড়ে পড়ল জয়ের উপর। সেই সাদা চাদরে ঢাকা কোলবালিশটাকে এখন তাপসবাবুর কোলের ওপর রেখে হালকা দোলা দিচ্ছেন, ঠিক মায়েরা যেভাবে দেন। বালিশটা মৃদু মৃদু দুলছে, আর ভদ্রলোকের মুখে সেই এক গান, আয় খুকু আয়, আয় খুকু আয়। দেওয়াল হাতড়ে লাইটের সুইচটা টেপে মিলি। লাইটের সুইচে হাত পড়তে সাদা আলো সারা ঘরটাকে ধুয়ে দিয়ে যায়।
কোলের দিকে তাকিয়ে আঁতকে ওঠেন তাপসবাবু। বিরক্তি ভরা একটা চাউনি দিয়ে মিলির দিকে তাকিয়ে বলেন, লাইটটা জ্বালালে কেন? বনি ভয় পেয়ে পালিয়ে গেল? নিচু হয়ে খাটের তলায় কি যেন একটা খুঁজতে থাকেন। সেদিকে মাথা নিচু করে দেখে খাটের নিচে কোলবালিশটা পড়ে রয়েছে। তাপসবাবু হাত নেড়ে ডাকছেন, আর মুখ দিয়ে বেরোচ্ছে সেই কতগুলো শব্দ। আয় খুকু আয়, আয় খুকু আয়। বাবা, কি করছো? ওর খুব কষ্ট হচ্ছিল, তাই তোকে মুক্তি দিয়েছিলাম। কিন্তু আমি বুঝিনি যে বনে মরতে চাইনি। আমি পুশ করেছিলাম ইঞ্জেকশনটা। আমি তন্ময় এগিয়ে যায় তাপসবাবুর দিকে। কোন ইঞ্জেকশন? মরফিন, যেটা দিলে একেবারে ঘুমিয়ে যায় মানুষ। বনি কত কষ্ট পেয়েছিল জানো? কিন্তু কি যে হলো, মরে যাওয়ার বড় বারবার করে আমার কাছে আসতো, বাবা আমি বাঁচতে চাই, বাবা আমি বাঁচতে চাই। তারপরে তো ওই লোকটা আসলো, বলল তিন্নিকে দিলেই বনি ফিরে আসবে। তাই তো তিন্নিকে ওভাবে। বনি কোথায়? বনি কোথায়? আয় খুকু, আয় খুকু আয়, আয় খুকু আয়। বলেই উঠতে যাবে, ঠিক তখনই পুলিশ শক্ত করে ধরে ফেলে তার হাতটা। পুলিশ ইন্সপেক্টর এগিয়ে আসেন তন্ময়ের দিকে, চোখে সন্দেহের দৃষ্টি। উনি ইনজেকশন পেলেন কোথায়? ওটা তো যেমন তেমন ওষুধ নয় যে যেখানে সেখানে পাওয়া যাবে। তন্ময় পকেট থেকে একটা ডায়েরি বের করে। এসবের উত্তর এখানেই আছে। জয়ের সঙ্গে দেখা করতে এসেছিলাম, ওরা কেউ বাড়ি ছিল না। প্রতিমাদি তিন্নিকে নিয়ে তাপসবাবুর ঘরে ছিল। আমাকে দেখে তিন্নিকে আমার কাছে রেখে চা বানাতে চায়। তাপসবাবু আমায় দেখেও দেখলেন না, কিছু একটা লিখছিলেন আর বিড়বিড় করছিলেন। বনির মৃত্যুর দিন থেকে ওর কাজকর্ম আমার সন্দেহভাজন ঠেকছিল। মাঝরাতে হাসপাতালে পৌঁছান, নার্সের সঙ্গে ঝামেলা করেন মেয়েকে দেখবেন বলে। ওরা কিছুতেই অনুমতি দেয় না, শেষে আমায় আসতে হয়। আমি 10 মিনিটের জন্য দেখা করার অনুমতি দিয়ে ওর সঙ্গে কেবিনে দাঁড়িয়েছিলাম। বনি তখনও জীবিত ছিল। হঠাৎ আমায় বললেন জল খাবেন। আমি বাইরে গিয়েছিলাম, আর সেই ফাঁকেই ইন্সপেক্টর আবার একই প্রশ্ন করেন। উনি ইনজেকশনটা পেলেন কোথায় তন্ময় বাবু? হ্যাঁ, আপনি ভুলে যাচ্ছেন উনি নিজেও মেডিকেল লাইনের লোক। রিজিওনাল হেড হয়ে রিটায়ার্ড হয়েছিলেন। ব্যাকডোর দিয়ে একটা ইনজেকশন জোগাড় করা কি খুব কঠিন কাজ ইন্সপেক্টর? মানসিক হাসপাতালের 501 নম্বর ঘর। ঘরের কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে। বিকেলের পড়ন্ত রোদে কতগুলো আলো ছায়া গুলগুলি দিয়ে ঘরের মধ্যে নানা রঙের আলপনা এঁকে চলেছে। সেই আলোর মধ্যে কারোর যেন পায়ের ছাপ দেখতে পেয়ে আবার কুঁকড়ে যান। মুখ দিয়ে গোঁ গোঁ সেই শব্দটা বেরিয়ে আসে। করিডোর পেরিয়ে শব্দটা নার্সদের কানে গেলেও আজকাল আর কেউ ছুটে আসে না। এই রোজকার বিষয় জড়ানো ঘর ঘরে কণ্ঠে কেবিন থেকে ভেসে আসে। সাদা চাদরে মোড়ানো বনির লাশটা এগিয়ে আসতে থাকে তাই দিকে। মুখ থেকে বেরিয়ে আসে বিজাতীয় শব্দ, বাবা আমি ফিরতে চাই, ফিরতে চাই আমি। কেউ দেখতে পায় না, কেউ শুনতে পায় না, শুধু পান তাপসবাবু। শুনছিলেন অনিন্দিতা নাথের কলমে
কেবিন নম্বর 501। গল্পটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলে যেও না। আজকের গল্প পাঠে ছিল কৌশিক, অন্যান্য চরিত্রে ইভান সরকার, সৌমিলি, স্পন্দন, দেবিকা, আড্ডাবাজ ইউটিউব চ্যানেল থেকে মলয়, দ্য বং স্টোরি সার্কেল থেকে শুভদীপ নাথ, ফ্রিকি ফ্রাইডে অডিও স্টোরি চ্যানেল থেকে তৃষা, সাহিত্য সমাহার ইউটিউব চ্যানেল থেকে আকাশ এবং সূত্রধার আমি রক্তিম, আবহ অভিষেক পিশাচ পাটোয়ারি, প্রচ্ছদ মোনালিসা, স্ক্রিপ্টিং শুভজিৎ, ভিডিওগ্রাফিক্স রণজয়, পরিবেশনা ও পরিচালনায় টিম হররস্কোপ। তাহলে আজকের মতো চলি। আর আরও একবার মনে করিয়ে দিই, মে মাসের প্রথমেই আসতে চলেছে মনীষ মুখোপাধ্যায়ের বহু চর্চিত উপন্যাস ধূমাবতীর অভিশাপ। তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই বেল আইকন প্রেস করে রাখো যাতে নতুন নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তোমার কাছে। তাহলে সবাই ভালো থেকো, সকলকে ভালো রেখো। শুভরাত্রি।